দোহাতে কিন্তু যে মিটিংটা হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উপস্থিত ছিল, ভারত উপস্থিত ছিল, বাংলাদেশের খলিলুর রহমানকেও সেখানে ডাকা হয়েছে। সেখানে খুব 3টি স্পেসিফিক বিষয় উঠে এসেছিল। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, রাজনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনকালীন প্রশাসনের রোডম্যাপ দরকার। ইউনূস সরকার টিকে আছে ভারত বিদ্বেষী পাকিস্তান এবং মার্কিনী বাণিজ্যিক স্বার্থের আদায়ের কারণে, ইউনূস সরকারের প্রতি মার্কিন সরকারের সমর্থনের কারণে। কিন্তু এখানে পল কাপুর এবং তুলসী গ্যাবার্ডের নিয়োগ পাওয়ার পরপরই এই রাজনৈতিক ইকুয়েশনটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এখন আমেরিকা তাদের যা যা প্রয়োজন ছিল, তাদের করিডোর প্রয়োজন ছিল, তারা সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং জাতিসংঘের মানবাধিকার অংশের একটি অফিস বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করে ফেলেছে। আর হচ্ছে আপনার বন্দর তারা নিয়ে নিয়েছে। সুতরাং ভারতের আমেরিকার যা যা প্রয়োজন ছিল বাণিজ্যের জন্য তা তারা নিয়ে নিয়েছে এবং নেয়ার পরে তুলসী গ্যাবার্ডের যেদিন এই ঘোষণাটা দেয়, আপনার অনুষ্ঠানেই কিন্তু প্রথম আমি আপনাকে এই খবরটা দিয়েছিলাম, বাংলাদেশের মানুষের জন্য খবরটা জানিয়েছিলাম। তুলসী গ্যাবার্ড কিন্তু স্পষ্ট করে বলেছে যে ট্রিলিয়ন ডলার খরচ করে একটি দেশের রেজিম চেঞ্জের পলিটিক্স থেকে আমেরিকা সরে আসলো। কারণ এই রেজিম চেঞ্জের পলিটিক্সের কারণে আন্তর্জাতিক সম্পর্কগুলো নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয় এবং যে অপচয় হয়, আর্থিক অপচয় হয়, তা আমেরিকার ইকোনমিকে আঘাত করে। আমেরিকার ইকোনমি কিন্তু এই মাঝে মাঝেই দোদুল্যমান অবস্থায় চলে যায়, যেখানে তাদের মূল যে কাজটা সেটা হচ্ছে তাদের সামরিক খাতের বাজেট থেকে প্লাস গোপন বাজেট, যা ডিপ স্টেটের বাজেট, সেই ডিপ স্টেটের বাজেটের ট্রিলিয়ন ডলার তারা খরচ করে রেজিম চেঞ্জ করে। এবং বিশ্বের এই আরব দেশগুলোর রেজিম চেঞ্জ, আফ্রিকার দেশগুলোর রেজিম চেঞ্জ, এশিয়ার দেশগুলোর রেজিম চেঞ্জ, এই প্রত্যেকটার সঙ্গে মার্কিন ডিপ স্টেটের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবীতে আর কোনো দেশ কিন্তু রেজিম চেঞ্জের রাজনীতি করে না, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই করে। কিন্তু সেই জায়গাটা থেকে যখন তুলসী গ্যাবার্ড এবং পল কাপুর যোগ দেওয়ার পরে এটা সরে আসলো, এখন বাংলাদেশের উপরে, বাংলাদেশের এই ইউনূস সরকারের উপরে প্রচন্ড রকম চাপ, যা আমেরিকারও আছে, ইন্ডিয়ারও আছে। এবং এই সপ্তাহেই পুতিনের বোধহয় ভারত সফর একটা সূচি আছে, যেটা মিড ডিসেম্বরে ছিল, সেটা ফার্স্ট উইক অফ ডিসেম্বরে চলে এসেছে। এখানেও কিন্তু আরেকটি সিদ্ধান্ত হবে এবং আরো চাপ বাড়বে ইউনূস সরকারের উপরে। সুতরাং আমরা যদি বর্তমান সময়ের যা যা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতিতে ঘটছে, তা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগকে ফেরানো, আরেকটা হচ্ছে ইউনূস সরকারের সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া। কারণ এককভাবে আওয়ামী লীগ যদি এখনো বাংলাদেশে ইলেকশন করে, তাহলে আবার কিন্তু 2009-এর 6ই জানুয়ারির মতো ল্যান্ডস্লাইড ভিক্টরি আসবে। কিন্তু আপনি খেয়াল করছেন এই যে শেখ হাসিনাকে আনবো বলে যে আওয়াজটা তোলা হয়েছিল, স্বয়ং শেখ হাসিনা যখন বললেন পাঠান, বিমান পাঠান, আমি আসবো, তখন কিন্তু কোনো জবাব দেয় নাই। কিন্তু আপনাকে একটা মজার ঘটনা বলি, এগুলোর উত্তর তো তারা দিতে পারবে না। এই সরকার বিভিন্ন সময়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য নতুন নতুন কার্ড খেলে। যেমন মাঝখানে জেডাই খান পান্না একটা কার্ড খেলে দিয়েছিল। এরপরে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তারা চিঠি দিয়েছে, চিঠির জবাব দিচ্ছে না ভারত, এবং ফেসবুক সয়লাভ হয়ে যাচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে। এখানে পলিটিক্সের একটা অদ্ভুত দিক থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের রাজনীতিতে যেই সরকার ক্ষমতায় থাকে, তারা তাদের বিরোধী দলকে
দুর্বল রাখার জন্য রাষ্ট্রীয় একটি গুহা রেখে দেয়, সমস্যার গহ্বর রেখে দেয়। সেই সমস্যার গহ্বরটাকে তখন তারা ঢাকনা খুলে দেয়, তখন জনগণ ওই আন্তর্জাতিক শত্রুর দিকে নজর চলে যায়। সেক্ষেত্রে বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দলগুলোর বাইরে অন্য যারাই ক্ষমতা থেকেছে তারা ভারতের সঙ্গে বিভিন্ন রকম এই সমস্যার গুহা রেখে দেয়, এবং যখনই জনগণ এই সরকারের উপরে ক্ষিপ্ত হয় তখনই আন্তর্জাতিক গুহাটা খেলে দেয়। যেমন জিয়া রহমানের সময় শুরু হয়েছিল তালপট্টি, যখনই কিছু একটা ঘটতো তখনই তালপট্টিতে 5 রাউন্ড গুলি করে দিত, বলতো বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। এরপরে সব সময় কাঁটাতারের বেড়া একটা বিশাল সমস্যা। বাংলাদেশের চোরাকার বেরিরা গরু চুরি করতে ঢোকে, গরু চোরদেরকে বিএসএফ তাদের নিরাপত্তা বাহিনী যখন নাকি গুলি করে, তখন এটা বাংলাদেশে একটা ভারত বিদ্বেষী মানুষের ভেতরে একটা মনোভাব তারা তৈরি করার চেষ্টা করে। এভাবে বিভিন্ন রকম ইস্যু আনছে, এবং বর্তমান ইউনূস সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত বিদ্বেষী একটা ন্যারেটিভ যে রাখতে হবে, সেটা কিন্তু প্রথম দিন যেদিন ইউনূস সরকার ক্ষমতা নিল এবং ভারত এই চুক্তি বাতিল মানে ট্রানজিট বাতিল করলো, তখন কিন্তু ডক্টর ইউনূস বলেছে আমাদের তো 7 সিস্টার আছে। আচ্ছা, চায়নাতে গিয়ে সে বলে আসলো যে বাংলাদেশ এই বঙ্গোপসাগরের সমুদ্র সীমা চায়না কেন ব্যবহার করবে না, এটা বাংলাদেশের নিয়ন্ত্রণে। অথচ বঙ্গোপসাগরের সমুদ্র সীমা শেখ হাসিনার সময়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে রায় নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমাকে বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও বঙ্গোপসাগরের প্রায় পুরোটাই এবং ভারত মহাসাগরের পুরোটাই ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে। সেটার ক্ষুদ্র একটা অংশীদার বাংলাদেশ, কিন্তু ইউনূস ওইদিকে 7 সিস্টারের কথা বললো, এদিকে চায়নাকে সমুদ্র ব্যবহারের অনুমতি দিয়ে দিল। এই সমস্ত নাটক করে প্রলাপ বকে তারা শুধুমাত্র বাংলাদেশের জনগণকে বোকা বানাতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে তারা কোনো ধরনের কোনো কিছুই তারা করতে পারবে না। একটি সমস্যার জায়গা বাংলাদেশের মাটিতে বিদ্যমান, সেটি হচ্ছে এটি বাংলাদেশের মানুষের জন্য ভয়ঙ্কর, মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি, বাঙালি সংস্কৃতির জন্য হুমকি। সেটি হচ্ছে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশে অবস্থান। এবং শেখ হাসিনার সর্বোচ্চ সাফল্য আজ আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে যদি কোনো কিছুতে থাকে, সেটা হয়েছিল হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মাটিকে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের দাঁড়াতে দেয়নি। হোলি আর্টিজান থেকে শুরু হয়েছিল, সেটা তারা দমন করেছে, এবং বাংলাদেশের মাটিতে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যখনই দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই করেছে। এবং এখানে একটি সূত্র আপনাকে বলি, যেটি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্তটা হয়েছিল, সে তদন্তে কারা কারা জড়িত সেটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। কারণ বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তদন্ত করেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে অন্যান্য তদন্ত সংস্থাগুলো তদন্ত করেছে। এখানে যে সামরিক কর্মকর্তারা মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সামরিক কর্মকর্তাদের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল গুলজার। এই গুলজারটা কে? গুলজার কিন্তু র্যাবের দায়িত্বে ছিলেন, এবং বিএনপির সময়ই তো বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমানের উত্থান, হুজির উত্থান বাংলাদেশের মাটিতে বিএনপি জামাতের সময়, তাদের প্রশ্রয়ে। কারণ জামাত নেতা মতিউর রহমান নিজামী বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, আর বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিল উই আর লুকিং ফর শত্রুস। অথচ দিনে দুপুরে রাজশাহীতে মেরে লাশ ঝুলিয়ে রাখছিল বাংলা ভাই। সে বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছিল লেফটেন্যান্ট কর্নেল গুলজার, এবং সেটার প্রতিশোধ নেয়া। এবং শেখ হাসিনার সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, এবং
দায়িত্ব নেওয়ার পরপরই সবাই জানে যে শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার রায়, সাজাপ্রাপ্ত আসামিদের রায় কার্যকর করবে আর যুদ্ধাপরাধীদের বিচার করবে এবং সাজা নিশ্চিত করবে। সুতরাং যে কোনো ভাবেই হোক না কেন, সামরিক বাহিনী যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং সামরিক বাহিনীর অফিসারদেরকে যদি মেরে ফেলা হয়, সামরিক বাহিনী বিদ্রোহ করবে এবং শেখ হাসিনা সরকার থাকতে পারবে না। সেটি ছিল তাদের মূল পরিকল্পনা। এবং ওখানে কর্নেল গুলজারের কিন্তু মরদেহ পাওয়া যায়নি। ডিএনএ টেস্ট করে তার শরীরের কিছু অংশ পাওয়া গিয়েছিল, বাকিটা হচ্ছে ওই যে পেছন দিক দিয়ে, বিডিআর এর পেছন দিক দিয়ে যে বসিলা খাল আছে, ওইখানে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং জঙ্গি সংশ্লিষ্টতা এই বাংলাদেশের রাজনীতিতে একটি বড় রাজনৈতিক অংশ, যারা দীর্ঘদিন বাংলাদেশ স্বাধীন করেছে, শাসন করেছে, তাদের অন্যতম শক্তির উৎস হচ্ছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এবং এখন যেসব সেনা কর্মকর্তাদের এই ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জঙ্গি দমন অভিযানের সাথে জড়িত ছিল। তারা প্রত্যেকে জঙ্গি দমন অপরাধের সাথে জড়িত। এবং এই দেখেন, আন্দোলন চলাকালীন সময়ে নরসিংদীর জেলখানা থেকে 13 জন জঙ্গিকে তারা ছাড়িয়ে নিয়ে গেল, জেলখানা ভেঙে বের করে নিয়ে গেল, এবং তারা পরবর্তীতে সাক্ষাৎকার দিয়েছে। হোলি আর্টিজানের ঘটনায় যে সমস্ত তরুণরা জবাই করে, কুপিয়ে, গুলি করে 13 জন বিদেশি নাগরিককে মেরে ফেললো, সেই ঘটনাকে তারা বলা হচ্ছে কোমলমতি শিশুদেরকে জঙ্গি আখ্যা দিয়ে নাকি শেখ হাসিনার সরকার মেরে ফেলেছে। মানে কতটা ভয়ঙ্কর ভাবে তারা অবস্থান করে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে 5 আগস্টের পর থেকে গত 17 মাসে সাজাপ্রাপ্ত রাজাকারকে ছাড়িয়ে নিয়ে ফুলের মালা পরিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে। নিষিদ্ধ সংগঠন হুজির পাকিস্তানের নেতা গত কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছে, এই 28, 29, 30 নভেম্বর বাংলাদেশ সফর করেছে। এবং সে থেকেছে হচ্ছে জামাতের চট্টগ্রামের সেই নেতার বাসায়, শাহজাহান, যে নাকি ঘোষণা দিয়ে বলে আগামী নির্বাচনে পুলিশ জামাত নেতাদের কথা শুনতে হবে, প্রশাসন জামাত নেতাদের কথা শুনতে হবে, কত বড় হুঙ্কার দেয়। তার বাসায় এসে থেকে গেছে সেই হুজি নেতা। এবং বাঙালির আমাদের এই বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের একটি সমাবেশে ওই হুজি নেতার উপস্থিতিতে জামাত নেতারা স্লোগান দিচ্ছে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের মাটিতে। এই সকল কিছুর ভেতর দিয়ে আমি এইটুকু জিনিস বুঝি, লড়াইটা সহজ হবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর যে কোনো দেশে যারা গোপন রাজনীতি করে, তাদের সঙ্গে লড়াইটা কিন্তু শুধু প্রশাসন করে, কিন্তু যারা প্রকাশ্যে হুমকি দেয় বাংলাদেশের মাটিতে, রাজনৈতিক নেতা কর্মীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে, বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করে, বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে, ধর্ষিতাদের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে, তারা যখন ঘোষণা দিয়ে তাদের পরিচয় প্রকাশ করে এবং তারা যা ঘটিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কিংবা 71-এর মুক্তিযুদ্ধের সময় যা ঘটিয়েছে, তা তারা স্বীকার করে এবং বলে যে এটা ভারতের বিরোধিতা করার জন্য তারা তখন পাকিস্তানকে সমর্থন করেছিল। এটি যখন তারা ঘোষণা দিয়ে করে, তখন মনে রাখতে হবে যে এই লড়াইটা কিন্তু শুধু প্রশাসন এই লড়াইটা করতে পারবে না, অর্থাৎ সামরিক বাহিনী এই লড়াই করে এই লড়াইয়ে জিততে পারবে না। এই লড়াইয়ে জিততে হলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল
সেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অন্য সকল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ঐক্যবদ্ধ শক্তি আরেকটা লড়াই করেই আবার বাংলাদেশটাকে জঙ্গি মুক্ত করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে।